আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করবো জাতিপুঞ্জ দিয়ে। আজকের ক্লাসে আমরা কিছু সংস্থা সম্পর্কে জানবো, মেইনলি আমাদের জাতিসংঘ রিলেটেড সব সংস্থা সম্পর্কে জানবো। এখন এই সংস্থাগুলো কেন আমাদের পড়তে হচ্ছে, কারণ এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি মেডিকেল ভর্তি পরীক্ষা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, দেখবে এখান থেকে শিওরলি একটা এমসিকিউ কমন তোমাদের ছিল। ঠিক আছে, এই জন্য টপিকগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে জাতিসংঘ বলো, জাতিপুঞ্জ বলো, এগুলো অবশ্যই কোনো না কোনো রিজনের কারণে প্রতিষ্ঠা হয়েছিল। তো ধরো এই যে আমাদের জাতিপুঞ্জ, এটা প্রতিষ্ঠা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণে। তো আমরা এখন আজকে ক্লাসে আমাদের এই বিশ্বযুদ্ধ রিলেটেড আলোচনা না, আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো, এবং ওই ক্লাসটা খুবই মজা পাবা, খুবই গুরুত্বপূর্ণ, অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসে রাফলি আমাদের এই যে বিশ্ব তার ভয়াবহ দুইটা বিশ্বযুদ্ধ দেখলো, এত ক্ষয়ক্ষতি হলো, এত সমস্যা হলো, এগুলার থেকে পরিত্রাণের জন্য অবশ্যই কিছু না কিছু তৈরি করা হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য। তো এইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেগুলো বলছি এগুলো একদম 3 স্টার 4 স্টার ইম্পর্টেন্ট টপিক, এগুলো ভালো করে পড়বা। যেগুলো জাতিপুঞ্জটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাতিপুঞ্জটা আমাদের এত বেশি লাগে না, বাট আমাদের বাকি যে টপিকগুলো আছে যেগুলো আমি তোমাদেরকে বলে দেবো সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, ফার্স্টে আমাদের এখন জাতিপুঞ্জ পড়তে হচ্ছে কেন সেটাও বলছি। কারণ ধরো আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে হচ্ছে 1914 থেকে 1918। কেন হয়েছে, কি হয়েছে, সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। তো এই যে 1914 থেকে 1918 পর্যন্ত বিশ্ব তার ভয়াবহ একটা যুদ্ধ দেখলো, প্রথম বিশ্বযুদ্ধ। এখন প্রথম বিশ্বযুদ্ধে এত ক্ষয়ক্ষতি হয়েছে, প্লাস মানে এত বড় একটা ডিজাস্টার সম্পর্কে কেউই ধারণা রাখে নেবে, কেউই প্রস্তুত ছিল না। তখন কি হয়, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা প্রতিষ্ঠান গঠন করা হয়, যার নাম হচ্ছে জাতিপুঞ্জ। ঠিক আছে, উড্রো উইলসন, এই যে প্রথম বিশ্বযুদ্ধে যখন তোমার যুদ্ধবিরতি হয় বা ধরো যুদ্ধ সমাপ্তি হয়, তখন উড্রো উইলসন যে 14 দফা দেয়, ওই 14 দফা লাস্টের দফাটা 14 নম্বর দফার মধ্যে বলা হয়েছিল জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা। ঠিক আছে, জাতিপুঞ্জ তুমি যদি একেবারে বাদ দিতে চাও বাদ দিতে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না, একদম জাস্ট কিছু ইনফরমেশন লাগবে। যেরকম ধরো এই যেখানে অনেক কিছু আছে, 1920 সালে 10 জনের প্রতিষ্ঠা হয়েছে, এত কিছু লাগবে না। এখান থেকে যেটা লাগবে, এই যে শেষ দফাতে ছিল জাতিপুঞ্জ সৃষ্টির কথা, উড্রো উইলসন 14 দফার মধ্যে, এটা মেইনলি টার্গেট কি ছিল, বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এত কিছু লাগবে না, কে ছিল। এখন দেখো, এই যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে হচ্ছে তোমার ইউএসএ। এই যে উড্রো উইলসন ইউএসএ প্রেসিডেন্ট ছিল, সেই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। কিন্তু তুমি যেন অবাক হওয়া যে এই ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই জাতিপুঞ্জের পার্ট ছিল না। কারণ তোমাদের গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে তোমার মন্টেরো ডক্ট্রিন। ঠিক আছে, বা মোনেরো ডক্ট্রিন বলি আমরা এটাকে, মোনেরো ডক্ট্রিন। ঠিক আছে, এই মোনারা ছিল তোমার ইউএস এর প্রেসিডেন্ট। তার একটা ছিল, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে যে বিশ্বাস করতো বা সে এই নীতির মধ্যে ছিল যে ইউএসএ ইউরো বা কারো কোনো পার্সোনাল বিষয় বা দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে ইউএসএ হস্তক্ষেপ করবে না। তুমি এখন দেখতে পারতেছো যে ইউএসএ র্যান্ডমলি সবার কিছুর মধ্যে, মানে সবকিছুর মধ্যে হাত গলাচ্ছে বা হাত লাগাচ্ছে। তো এটা কেন? কারণ পরবর্তীতে তোমার হচ্ছে কি হয়, এই মোনারো ডক্ট্রিনটা 1949-50 দিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তখন ইউএসএ এই ডক্ট্রিনটা বাদ দিয়ে দেয়। ঠিক আছে, ইউএসএ বলে যে যেহেতু আমি কোনো পার্সোনাল লাভ পাচ্ছি না, সেহেতু ইউএসএ কি করে, ইউএসএ পুরোপুরিটা তোমার বাদ দিয়ে দেয় মোনারো ডক্ট্রিন। এখন দেখো ইউএসএ প্রত্যেকটা পার্সোনাল ইস্যুতে ইউএসএ তো তোমার হস্তক্ষেপ করতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে তোমার মোনারো ডক্ট্রিনটা, এটা সম্পর্কে আমরা জানলাম। তো ইউএসএ জাতিপুঞ্জের পার্টটা, এটা আমরা জানলাম। এখন আমাদের একটা স্লাইড চলে এসেছে, যেটা আসলে আমাদের এই টপিক রিলেটেড না, বাট চলে এসেছে, বাট তাও আমরা এখানে কিছু জিনিস জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমাদের এখানে যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, এগুলো একটু গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র সম্পর্কে কি কি ইনফরমেশন আছে দেখো এখানে। যেহেতু আমাদের যদি এই স্লাইড রিলেটেড পড়া না এটা, বাট যেহেতু আমরা যুক্তরাষ্ট্র সম্পর্কে একটু জেনে গেছি যে যুক্তরাষ্ট্র তোমার জাতিপুঞ্জের পার্ট ছিল না, তো এই জন্য যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছু জিনিস জানা লাগবে। সেটা দেখো আমাদের টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড বলি, যেটা আমরা ক্ষেপণাস্ত্র, এই ব্যবস্থাটা আসলে যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, এই ব্যবস্থাটা কার? এই ব্যবস্থাটা তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের। এক মিনিট, ঠিক আছে, এই ব্যবস্থা তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ব্যবস্থাটা কার, জাস্ট এইটুকু। তারপর আমরা জানি যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, যেরকম এখন হচ্ছে কে বলো, এখন হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব। এই ডোনাল্ড ট্রাম্প সাহেব বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেটা থাকে কোথায়, বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস, জাস্ট একটু জানতে হবে। তারপর হচ্ছে এখন ওরা থাকে যেখানে, যার নাম হচ্ছে তোমার হোয়াইট হাউস। কিন্তু তোমাকে যদি বলে যে প্রেসিডেন্টের অফিস কোনটা, প্রেসিডেন্টের অফিসের নাম হচ্ছে ওভাল অফিস। ঠিক আছে, প্রেসিডেন্টের অফিসের নাম হচ্ছে ওভাল অফিস, এটা ইম্পর্টেন্ট। তারপর ধর প্রেসিডেন্টের বহনকারী বিমান, এগুলো অত বেশি লাগবে না, জাস্ট একবার করে রিডিং দিয়ে চলে যাবা। তারপর এটা ইম্পর্টেন্ট, যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস পালন করা কবে, থেকে ওদের পালন করা হয়েছে আর কি, স্বাধীনতা লাভ করেছে যুক্তরাজ্যের, মানে ধরো তোমার ব্রিটেনের থেকে যখন ওরা মুক্তি পাইছে, সেটাকে আমরা বলেছি ওরা স্বাধীনতা দিবস পালন করে। সেটা কবে, তোমার
4 জুলাই, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ওকে, এরপর হচ্ছে তোমার পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান, এগুলো হচ্ছে একবার করে রিডিং দিবা, অত বেশি লাগবে না। এখানে যেগুলো আছে ধরো যেখানে আছে যে আব্রাহাম লিঙ্কন একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন বলে গেছে, সেটা হচ্ছে বুলেটের চাইতে ব্যালট শক্তি। যা তুমি যদি যুদ্ধ করে যতটুকু না জয় করতে পারবে, তুমি যেটা নির্বাচন করো, জনগণের মতামত নাও, পৃথিবীর সবার মতামত নাও, তাহলে দেখবা যে তুমি আরো বেশি শান্তি প্রতিষ্ঠা করতে পারছো বা জনগণের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছ। তো এই লাইনটি ইম্পর্টেন্ট, যে বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী, এই লাইনটা কে বলে? এটা বলে তোমার হচ্ছে আব্রাহাম লিঙ্কন। তারপরে আমরা জানি 2011 সালে আমরা টুইন টাওয়ারের বিধ্বস্ত, টুইন টাওয়ার ধ্বংসের কাহিনী শুনেছি, সেটা আমরা প্রথম ক্লাসে আফগানিস্তান ইস্যুতে বলেছিলাম। তো এই যে টুইন টাওয়ার যেই ধ্বংসস্তূপ, এখন ওই জায়গাটাকে বলা হচ্ছে গ্রাউন্ড জিরো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ্রাউন্ড জিরো কাকে বলা হয়। আচ্ছা, তো আমাদের এইটুকুই। এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছে জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ তুমি যদি বলো না পুরোপুরি স্কিপ করছিলে, পুরোপুরি স্কিপ করতে পারবে, বাট জাতিপুঞ্জের কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, জাতিপুঞ্জ কাজ করছি আসলে, সে কি কি সংস্থা প্রতিষ্ঠা করে গেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তিনটা, এই যে কি কি, একটা হচ্ছে সে হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO যেটাকে বলি, জাতিপুঞ্জ তোমার ILO প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠা, ICJ, এটা প্রতিষ্ঠা করেছে হচ্ছে তোমার এই জাতিপুঞ্জের কারণে, জাতিপুঞ্জ থেকে পরবর্তী দিনে প্রতিষ্ঠা হয়েছে। এবং এই জাতিপুঞ্জের হাত ধরে 1946 সালের 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। কেন? কারণ হচ্ছে কি, জাতিপুঞ্জ গঠন হওয়ার পর মানুষ ভাবছিল যে যেহেতু এখন একটা শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, বিশ্বের সবগুলো দেশ মোটামুটি, সবগুলো দেশের মধ্যে যেগুলোর মধ্যে সমস্যা ছিল, USA তো পার্টিসিপেট করলোই না, তো এদের মধ্যে মোটামুটি যেহেতু সবাই এই জাতিপুঞ্জের পার্টে চলে এসছে, সবাই জাতিপুঞ্জের যে রুলস গুলো আছে, রেগুলেশন গুলো আছে, এগুলো মানার চেষ্টা করবে এবং পৃথিবী আর কোনো সংখ্যা দেখবে না। কিন্তু পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ রকমের একটা বিশ্বযুদ্ধ দেখে 1939 থেকে 1945 সালে 6 বছর ব্যাপী একটা, মানে কি বলবো, মানব ইতিহাসের সবচেয়ে করুণাময় একটা ইতিহাস হচ্ছে এই তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে বুঝেছে জাতিপুঞ্জ কোনো কাজের না, আমাদের একটা ভালো কাজের একটা প্রতিষ্ঠান গঠন করতে হবে, সেটার জন্য হচ্ছে তোমার 1946 সালে 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা করা। তো এই জাতিপুঞ্জের জাতিসংঘের উত্তরসূরি বলা হয়। যাই হোক, দেখো এখন এই জাতিসংঘের মধ্যে মেইনলি তোমার দুইটা পরিষদ আছে, একটা হচ্ছে সাধারণ পরিষদ, একটা হচ্ছে তোমার নিরাপত্তা পরিষদ। তো আসলে একটা জাতিসংঘ আসলে একটা আজেরা প্রতিষ্ঠান, কোনো কাজের না, ও একটা বেকার প্রতিষ্ঠান। কাজের প্রতিষ্ঠান বলতে এখন খুবই কম প্রতিষ্ঠান বাকি আছে। যাই হোক, কেন জাতিসংঘে আমি একটা বেকার প্রতিষ্ঠান বললাম? কারণ জাতিসংঘে ধরো সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদে পার্টিসিপেন্ট করা বিশেষ সবগুলো দেশ, 193টা দেশ হচ্ছে তোমার সাধারণ পরিষদে পার্টিসিপেন্ট। তো আসলে মেইন অথরিটি বা মেইন পাওয়ার হাউস ছিল সাধারণ পরিষদের হাতে, যে সাধারণ পরিষদের গণতান্ত্রিক ভোটের মধ্যে যেটা নির্বাচন, মানে যেই সিদ্ধান্তটা উঠবে সেটা জাতিসংঘ মানবে, সেটা জাতিসংঘ করবে। বাট জাতিসংঘ কি করেছে? জাতিসংঘ তার নিরাপত্তা পরিষদের যে 5টা দেশ, USA, UK, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন, এই 5টা দেশের হাতে জাতিসংঘ পুরোপুরি ক্ষমতা দিয়ে দিয়েছে। এই 5টা দেশের কি ক্ষমতা আছে? 5টা দেশের ক্ষমতা আছে তোমার ভেটো প্রদান করার ক্ষমতা, ঠিক আছে। এই ভেটো ওয়ার্ডটা মানে হচ্ছে আমি মানি না, ঠিক আছে। এখন জাতিসংঘের নিয়ম হচ্ছে এই 5টা দেশের মধ্যে কোনো একটা সিদ্ধান্তে যে কোনো একটা দেশ যদি ভেটো দেয় যে সে মানে না, তাহলে বাকি প্রত্যেকটা ভোট বাতিল হয়ে যাবে। যেরকম দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তোমার হচ্ছে ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য জাতিসংঘে বিল উত্থাপন করা হয়। তো জাতিসংঘে 193টা দেশের মধ্যে 143টা দেশ, তুমি চিন্তা করো, মেজরিটির উপরে মেজরিটি, মাত্র 50টা দেশ বাদ বাকি তোমার 143টা দেশ হচ্ছে স্বীকৃতি দেয় যে হ্যাঁ, ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া উচিত। কিন্তু কি করে তুমি জানো, ইসরায়েল হচ্ছে US এর পোষ্য। আমরা এই USA কেন ইসরায়েলকে হাতে রাখতে যাবে, US এর মদত কি, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো ইসরায়েলকে সাপোর্ট করার জন্য USA কে করে ভেটো দেয়, যে সে মানে না। এই US এর একটা ভেটোর কারণে পুরোপুরি ফিলিস্তিন মানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র দেওয়া যাবে না। ফিলিস্তিন এখন হচ্ছে নীরব দর্শক জাতিসংঘে। 2টা দেশ নীরব দর্শক, একটা হচ্ছে ফিলিস্তিন, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ওরা জাস্ট দেখে, ওরা সবকিছু দেখে, কিন্তু ওদের কোনো মতামত দেওয়ার অধিকার নেই। তাহলে দেখো, জাতিসংঘ আসলে একটা আজেরা প্রতিষ্ঠান, এর কোনো কাজই না। দেখবা যে কোনো একটা বড় ধরনের সংঘাত হয়ে গেলে এদের কিছু যায় আসে না। যেরকম ধরো এই যে হাসিনা ইস্যুতে, যদি হাসিনা আমরা কিছু করে ফেলতে, বাট হাসিনার হাত ধরো ইন্ডিয়ার কাছে, ধরো ইন্ডিয়া যদি, আচ্ছা এটা নিয়ে একটু বলে রাখি, আমরা সামনে পড়বো, আচ্ছা যখন পড়বো তখন আলোচনা করবো। তো আসলে জাতিসংঘ যে কি করবে, দেখুন কোনো কাজে না। আমরা দেখি এখন কাজের প্রতিষ্ঠানগুলো এখানে অনেকগুলি চলে আসে। যাই হোক, এখন দেখো এই যে
সাধারণ পরিষদ হচ্ছে জাতিসংঘের সকল সদস্য নিয়ে গঠিত। কি কি লাগবে আমি তোমাকে জাস্ট গুছাই দিচ্ছি, তুমি ওগুলো পড়লেই হবে, আমি তোমাকে বলে দিব তোমার কি কি পড়তে হবে। আচ্ছা, তো বর্তমান সদস্য আছে 93, এটা লাগবে। সর্বশেষ সদস্য হচ্ছে তোমার দক্ষিণ সুদান, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সর্বশেষ সদস্যটা, ঠিক আছে। 15 জুলাই তারিখটা তো বেশি লাগবে না, বাট তোমার সর্বশেষ সদস্যকে এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে সাধারণ পরিষদ অধিবেশন কখন বসে, এটা আসে যে তোমার সেপ্টেম্বর মাসের একদম থার্ড যে মঙ্গলবারটা, মানে থার্ড উইকে থার্ড মঙ্গলবারটা হচ্ছে তোমার সাধারণ পরিষদের অধিবেশন বসে, এগুলোই আছে। তারপর ধরো নিরাপত্তা পরিষদ তো ফিক্সে 5 জন, সাধারণ পরিষদের নির্বাচন করছে 2 বছর পর পর হয়, এগুলো এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার এখানে কি কি লাগবে, এখানে লাগবে যে বাংলাদেশ থেকে প্রথম সভাপতি হয় হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে 41তম অধিবেশন, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এখানে অধিবেশনের প্রথম ভাষণ কেঁদে তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এখানে তোমার যেটা লাগবে সেটা সদর দপ্তর কোথায়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হচ্ছে তোমার এই জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসে হচ্ছে তোমার এই যে জাতিসংঘের সদস্যগুলো নিয়ে এখানে বলা হয়েছে তোমার 5টা হচ্ছে স্থায়ী সদস্য আর হচ্ছে 10টা হচ্ছে অস্থায়ী সদস্য নিয়ে তোমার নিরাপত্তা পরিষদের 15টা সদস্য গঠিত। তো স্থায়ী সদস্য মানে স্থায়ী সদস্যকে বলে ফেলছি কোন কোন 5টা রাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, তারপর ফ্রান্স এবং চায়না, এই 5টা হচ্ছে তোমার স্থায়ী। আর অস্থায়ী হচ্ছে 10টা দেশ নিয়ে। তো দেখো এই যে অস্থায়ীটা হচ্ছে 2 বছরের জন্য নির্বাচিত হয়, এটাই। তো এখন অস্থায়ী রাষ্ট্রের মধ্যে 5টা রাষ্ট্র, মানে কয়েকটা রাষ্ট্র খুব প্রতিদ্বন্দ্বী অবস্থায়, যেরকম ধরো তোমার জাপান, ভারত, নাইজেরিয়া, তারপরে এরা হচ্ছে খুবই, ধরো ব্রাজিল, এরা হচ্ছে খুবই প্রতিদ্বন্দ্বী অবস্থায় আছে। কি প্রতিদ্বন্দ্বী অবস্থায়? কারণ যাদের সঙ্গে চিন্তা ভাবনা করছে তাদের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়াবে, এখন তো 5 জন 6 জন বানাবে। তো এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগী অবস্থায় যে 4টা নাম বললাম তোমার, ব্রাজিল, ভারত, জাপান আর নাইজেরিয়া, এরা খুবই প্রতিদ্বন্দ্বী আর কি, মানে এরা কম্পিটিটর, যে কোনো একজন হয়ে যেতে পারে। এখন ভাবো, একবার যদি ভারত নিরাপত্তা পরিষদের পায়, সদস্য পদ পায়, বাংলাদেশ থেকে শুরু করে আশেপাশে পাকিস্তান বলো, শ্রীলঙ্কা বলো, নেপাল বলো, মালয়েশিয়া বলো, প্রত্যেকটা দেশের সম্পূর্ণ ক্ষমতা কিন্তু তোমার ভারতের কাছে। ধরো এমন হইলো যে ভারত কোন একটা কিছুতে বাংলাদেশের উপর হামলা করে দিল, ধরো যে পানি টানি ছেড়ে দিল, পানি টানি ছাড়ার পর বাংলাদেশের অবস্থা খুবই বাজে, বা বাংলাদেশে একটা দাঙ্গা বাঁধে দিল। তো ভারত বাঁধে দিয়ে কি করে বললো যে এই জমিটুকু আমার, তো ভারত নিজের ক্যাপটিভেট করে ফেলে, নিজের অধিকারে নিয়ে ফেললো। তখন কেউ যদি বাংলাদেশ জাতিসংঘের কাছে কমপ্লেন করে, দেখেন ভারত আমার সাথে কি করছে, আপনারা এর বিচার করেন। প্রত্যেকটা দেশ, সাপোজ 192টা দেশ বাংলাদেশের পক্ষে বললো, কিন্তু যদি ভারত ভেটো দেয় যে না আমি মানি না, এই জমি আমার, তাহলে ওই জমি ভারতের। তাহলে আসলে দোয়া করো কোনদিন যাতে ভারত এটা সদস্যপদ না পায়। তাহলে দেখো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পূর্বে আসলে আগে অস্থায়ী সদস্যপদ ছিল 6টা, পরবর্তীটাকে বাড়ানো হয়েছে 10টা। তো জাপান সর্বাধিকবার, দেখো জাপান প্রায় 12 বার এই সদস্যপদ নির্বাচিত হয়েছে, অস্থায়ী সদস্যপদ। তারপর বাংলাদেশ হচ্ছে 2 বার হয়েছে, বর্তমানে অস্থায়ীগুলো এত কিছু লাগবে না, বাংলাদেশ 2 বার হয়েছে, এটা জানলেই হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মধ্যে অনেকগুলো কমিশনের নাম আছে, এতগুলো কমিশন তোমার লাগবে না, এই কমিশনগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমি বলে রাখবো 1 স্টার ইম্পর্টেন্ট দিয়ে রাখবো, 1 স্টার ইম্পর্টেন্স তোমরা একটু একবার করে রিডিং দেবে, ঠিক আছে। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের আরো ইম্পর্টেন্ট টপিক আছে সামনে, ওকে। যেরকম দেখো এই যে নিউ ইয়র্ক অথবা জেনেভাতে বছরে অন্তত 2 বার করে এই পরিষদের সাধারণ অনুষ্ঠিত, এইগুলাই। তারপর সদর দপ্তর একটু দেখতে পারো যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, ইউরোপীয় সদর দপ্তর গুলো কোথায় একটু দেখবা। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা জাতিসংঘের কিছু সম্মেলন হয়, হ্যাঁ, অনেক বছর ধরে হয়ে আসতেছে, ওদের এতগুলো অঙ্গ সংস্থান, এতগুলো সংগঠন, ওদের অনেক সম্মেলন হয়। এখন আমাদের সবগুলো সম্মেলন লাগবে না, তুমি দেখো 1992 সালে কি হয়ে আসছে, এগুলো আসলে আমাদের জন্য লাগে না, ঠিক আছে। আমাদের জন্য কি লাগবে, আমাদের জন্য লাগবে যদি রিসেন্ট কোনো সম্মেলন হয় সেটা। যেরকম দেখো এই যে COP সম্মেলন, আমরা বলি কপ সম্মেলন, কপ সম্মেলনের ফুল ফর্ম হচ্ছে কনফারেন্স অফ পার্টিস, মানে তোমার জাতিসংঘ তার মানে পরিবেশ সুরক্ষার জন্য বা পরিবেশ পর্যবেক্ষণের জন্য একটা সম্মেলন করে, যেমন হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। এই সম্মেলনটা প্রতি বছর অনুষ্ঠিত হয়। যেরকম দেখো লাস্ট তোমার 2024 সালে 29তম কপ সম্মেলন হয়েছে বাকু, আজারবাইজানে, এবং তোমার 2025 সালে এখনো হয়নি, নভেম্বরে হবে 2025-এর 30তম, ঠিক আছে। 30তম COP কোথায় হবে? ব্রাজিলে হবে, এটা ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার আগে আগে এই 30তম সম্মেলন হয়ে যাবে আশা রাখছি, সেহেতু এই 30তম কপ সম্মেলনটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে বাকিগুলো তোমার যদি মন চায় একবার করে রিডিং করো, বাট যেহেতু রিসেন্টলি কিছু হয়নি, রিসেন্ট যেগুলো সম্মেলন হবে সেগুলো তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে রিসেন্ট আমরা একটাই পাচ্ছি, 30তম কপ সম্মেলন ব্রাজিলে, এটাই তুমি পড়বা ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এখন আজকে ILO, এই ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আমরা মাত্র দেখলাম যে আমাদের জাতিপুঞ্জর গঠনের কারণে এটা গঠিত হয়েছে। তো এখান থেকে আমাদের জাস্ট রাফলি একটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে যে
সদর দপ্তর কোথায়, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার জাপানে সুইজারল্যান্ডের জেনেভার মধ্যে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা, কারণ আমরা জানি যে এটা জাতিপুঞ্জ থেকে গঠিত হয়েছে, জাতিপুঞ্জ গঠনের পরে কি জাতিসংঘ হয়েছে, এটা প্রথম। এইটুকুই। এটা কি করে, এটা তোমার বিভিন্ন কর্মক্ষেত্রে শ্রমিকদের সুযোগ সুবিধা, ওদের অধিকারগুলো আদায়ের কাজ করেছে আইএলও, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমার ফাওটা ইম্পর্টেন্ট আরেকটা কাজে। আমরা যখন আঞ্চলিক সংস্থাগুলো পড়বো তখন আমরা ফাও সম্পর্কে আরো জানবো। তো ফাও এর সদর দপ্তরটা ইম্পর্টেন্ট, ইতালি রোমে হচ্ছে ফাও সদর দপ্তর, ঠিক আছে। কি করে, বিভিন্ন দেশগুলোতে ক্ষুধা এবং অপুষ্টি দূরীকরণে কাজ করে। ধরো বাংলাদেশে যদি কোনো ধরনের ফেমিন দেখা যায়, ওই ফেমিনের মধ্যে বাংলাদেশের খাদ্য সবকিছু নিশ্চিত করে, সবগুলো কাজ হচ্ছে এই ফাও এর, ঠিক আছে। এটা বিশ্ব খাদ্য দিবস একটু দেখবা, বিশ্ব খাদ্য দিবস তোমার হচ্ছে 16 অক্টোবর, ঠিক আছে। এই যে 16 অক্টোবর তোমার হচ্ছে বিশ্ব খাদ্য দিবস, এটা ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এরপরে আমরা ইউনেস্কো কি কি কাজ করছে আমরা জানি। ইউনেস্কো আমাদের মাতৃভাষাকে অনুসরণ নিয়ে 17 নভেম্বর আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান প্রদান করেছে। এছাড়া আমাদের বিভিন্ন ইয়াকে তোমার হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। তো এই জন্য বিশ্বের বিভিন্ন শিক্ষা বিজ্ঞান সবকিছু কাজ করেছে ইউনেস্কো। সদর দপ্তর এটা দেখবা ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে। এটা কিভাবে মনে রাখবা, দেখো ফ্রান্স হচ্ছে অনেকটা ওই যে বল না যে ভালোবাসার শহর বা তোমার হচ্ছে সংস্কৃতি শহর বলা হয় ফ্রান্সকে। তো এই যেহেতু শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করে ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে তোমার কোথায়, ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে। প্রতিষ্ঠাতা অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন হচ্ছে WHO, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। অ্যাজ আপনি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 2-3 বার একই প্রশ্ন আসছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। এইবার স্বাস্থ্য দিবসের দিন এই বছর আমরা কি করেছি, আমরা ইসরায়েলের বিরুদ্ধে একটা মুভমেন্ট করেছি। মুভমেন্ট ফর গাজাটা মেইনলি হচ্ছে 12 এপ্রিল হয়েছিল, বাট প্রথম যে আন্দোলনটা সেটা হয় 7 এপ্রিল। যাই হোক, ওটা তো বেশি ইম্পর্টেন্ট না। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর তোমার সুইজারল্যান্ডের জেনেভাতে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা কি করে তুমি জানো, টিকা যত কিছু আছে স্বাস্থ্য নিয়ে কাজ করেছে WHO। ওকে, এখন আসলে আমরা IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এটা এত বেশি ইম্পর্টেন্ট না। মেরিটাইম মানে আমরা বুঝছি নৌ চলাচল, সমুদ্র চলাচল, এসব নিয়ে কাজ করে। জাস্ট একটু এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সদর দপ্তরগুলো। সদর দপ্তর একটু দেখে রাখবা, যুক্তরাজ্যের লন্ডনে, ঠিক আছে। এখান থেকে জাস্ট এইটুকু ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসে আমার WMO, এটাও এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট সদর দপ্তর দেখে রাখবা, সুইজারল্যান্ডের জেনেভাতে, এইটুকুই। এখন আসি IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ঠিক আছে। এই IAEA এখানে এটা কি করে, বিশ্বে পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারটাকে এনকারেজ করে। যেরকম তোমার হচ্ছে পাকিস্তান এটা একটা অ্যাক্টিভ মেম্বার। পাকিস্তান অনেক পারমাণবিক শক্তিতে অনেক পরিপূর্ণ একটা দেশ, খুবই স্ট্রং একটা দেশ। পাকিস্তানের পরে তুমি কাউন্ট করো ইরান হচ্ছে এটা খুব শক্তিশালী এটা আর কি। তো যাতে পারমাণবিক অস্ত্রগুলা শান্তিপূর্ণভাবে ব্যবহার করা হয়, মানুষের উপর মানে নির্দয়ভাবে ব্যবহার না করে, সেগুলো কন্ট্রোল করেছে IAEA। তোমার কি লাগবে, সদর দপ্তরটা একটু দেখবা, ঠিক আছে। আর যদি মন চায় একটু প্রতিষ্ঠাতা দেখে রাখবো, 1957 সালে প্রতিষ্ঠা হয়, ওকে, ঠিক আছে। এখন দেখো ইউনিট অত বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, শিল্পের উন্নয়নের কাজ করে। জাস্ট সদর দপ্তরটা এখান থেকে দেখবা, ওকে। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, এটা 1966 সালে প্রতিষ্ঠা হয়, কিন্তু 1985 সালে তাদের সঙ্গে বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে এই ইউনিটে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসলে তোমার ইউনিসেফটা খুবই গুরুত্বপূর্ণ, শিশু অধিকার নিয়ে কাজ করে, শিশু এবং মাতৃ স্বাস্থ্য নিয়ে। ধরো বাংলাদেশে আগে ছিল কি যে মানে সবচেয়ে বেশি মর্টালিটি রেট ছিল এই মা এবং শিশু মৃত্যুর হার আর কি। তখন ধরো পোলিও হোক, ডায়রিয়া হোক, সবকিছু দেখা যায় মা খুব মারা যেত, মারা ম্যাল নিউট্রিশনে ভুগত, ঠিকমতো ওষুধ নিত না, সবকিছু নিয়ে সবচেয়ে বেশি হচ্ছে এই শিশু এবং মাতৃমৃত্যু হার ছিল। কিন্তু এটাকে 2000 সাল থেকে শুরু করে আসলে তুমি আওয়ামী লীগ সরকারের অবদানও বলতে পারো, বা এই তাদের ইয়ার কারণে এই শিশু মৃত্যুর হারটা অনেক কমে আসে, মাতৃমৃত্যু হারও অনেক কমে আসছে। এখন এত বেশি শোনা যায় না যে মানে ধরো প্রেগনেন্সির সময় এত বেশি মারা গেছে, এটা অনেক কমে গেছে। আগে যে মর্টালিটি হারটা অনেক বেশি ছিল, এটা এখন অনেক কমে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কি, এটা সদর দপ্তর একটু দেখবা, ঠিক আছে, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, ওকে। দেখছো এগুলো খুবই কম পড়া। তারপর আছে আমার ICC, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আসলে কি জিনিস নিয়ে ডিল করে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হচ্ছে তোমার ধরো এই যে কয়েক বছর আগে আমাদের যে রোহিঙ্গা ইস্যুটা কি হইলো, যে তোমার মালয়েশিয়ার যে মিয়ানমারের যে আর্মি একদম নির্দয় হবে, ওরা এই রোহিঙ্গারা মেইনলি হচ্ছে আরাকান রাজ্যের বাসিন্দা। তো এই মিয়ানমার আর্মি মনে করে যে এরা হচ্ছে ধরো যে ইন্ডিয়া বলো বা বাংলাদেশের এরিয়ার মানুষ আর কি, এদেরকে নিজেদের থেকে বের করে দিতে হবে। এই জন্য একটা গণহত্যা চালায়। এই যে ধরো এই গণহত্যাগুলা বা ধরো মানে ম্যাসাকার গুলা, এইগুলো নিয়ে ডিল করে তোমার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে গণহত্যা, এগুলো করে তোমার হচ্ছে ICC, ওকে। এটা সদর কোথায় অবস্থিত?
তুমি মনে করো প্রত্যেকটা ক্রিমিনাল কোর্ট হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর এসে তোমার হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে তোমার সদস্য রাষ্ট্রগুলো আসলে আমাদের ধরো যে আমাদের এসডিজি এমডিজি এগুলো কি ঠিক মতো হচ্ছে কিনা, বিভিন্ন টেকসই যে উন্নয়ন প্রোগ্রামগুলো পরিচালনা করা হচ্ছে এগুলোর কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করা হচ্ছে কিনা, কি ফান্ড সবকিছু ডিল করা হচ্ছে ইউএনডিপি। এটা কি করে দেখো, এই যে কোন দেশের নাগরিক ও স্বাস্থ্য শিক্ষা অর্থনীতি তুলনামূলক সূচক HIDI, ঠিক আছে, মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা প্রকাশ করে তোমার এই ইউএনডিপি। এটা প্রশ্ন আসতে পারে যে এই মানব উন্নয়ন সূচক বা তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HID এটা কে প্রকাশ করে? প্রকাশ তোমার হচ্ছে ইউএনডিপি, ঠিক আছে। সদর দপ্তর অবশ্যই দেখবা নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে, ঠিক আছে। এখন আমরা যাই হচ্ছে তোমার UN উইমেন। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, নারীর ক্ষমতায়নের জন্য একটা লিঙ্গ সমতাকরণের জন্য সদর দপ্তর কোথাও অবস্থান তোমার নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে। আচ্ছা, এখন আসি হচ্ছে জাতিসংঘের নোবেল প্রাপ্তি। এখন এইটা থেকে আপু এতগুলা কেমনে মরাবো, তোমার এখানে থেকে কিছু পড়া লাগবে না। কারণ হচ্ছে কি, পুরস্কার সম্পর্কে সেই প্রশ্নটা আসবে যেটা জাতিসংঘের কোনো পরিষদ বা কোনো সংস্থা রিসেন্টলি কোনো নোবেল পুরস্কার পায় না। তারা এমন আহামরি কোনো কাজ করে না যে তারা নোবেল পুরস্কার পাবে, ঠিক আছে। রিসেন্টলি কোনো নোবেল পুরস্কার নাই, সেই জন্য এই টপিকটা আপনাদের অত বেশি গুরুত্বপূর্ণ না। আপনি যদি চান এই টপিকটা স্কিপ করতে পারেন, যেহেতু রিসেন্টলি ধরো এখন 2025 সালে এসে বাংলাদেশ কোনো জাতিসংঘের কোনো সংস্থা কোনো ধরনের নোবেল প্রাইজ পেয়ে যায়, সেক্ষেত্রে তোমার এটা জানা লাগবে। একদম ধরো রিসেন্টলি বলতে 2022 সালে WFP বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এখান থেকে হচ্ছে তোমার বিশ্বে ক্ষুধা হুমকির বিরুদ্ধে কাজ করার জন্য একটা নোবেল প্রাইজ পায়, একদম রিসেন্টলি বলতে 5 বছর আগে তাও। ওকে, এখন আসি হচ্ছে আমরা MDG SDG, এখান থেকে তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এখান থেকে রাফলি জাস্ট একটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে গোল কয়টা। MDG এর গোল হচ্ছে 8টা, তোমার SDG এর গোল হচ্ছে 17টা, ঠিক আছে। এর মধ্যে জাস্ট একটু দেখে উদ্দেশ্য মাত্র হচ্ছে 169টা, প্লাস এই দুটো ইনফরমেশন ছাড়া এখান থেকে তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে। ওকে, তারপর দেখো আমরা জাতিসংঘ নিয়ে ওই যেটা বললাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিপুঞ্জ গঠন করা হয়, বাট দেখলো জাতিপুঞ্জ কিছুই মেনটেন করতে পারেনি। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় 1945 সালে, তারপর এক বছরের মধ্যে 24 অক্টোবর তোমার জাতিসংঘ গঠন করা হয়, ঠিক আছে। এখন আমাদের এই যে জাতিসংঘ থেকে কি কি জানা লাগবে সেটা আমরা দেখি। অবশ্যই জাতিসংঘের দাপ্তরিক ভাষাগুলা, এই 6টা ভাষা অবশ্যই দেখবা কি কি আছে দাপ্তরিক ভাষাগুলা, তোমার ইংরেজি, রুশ, ফ্রান্স, স্প্যানিশ, মান্দারিন এবং আরবি। এই মনে রাখা ইজি, কারণ USA UK হচ্ছে তোমার পার্ট, তাহলে অবশ্যই ইংরেজিটা থাকবে। রাশিয়া হচ্ছে নিরাপত্তা পরিষদের পার্ট, তাহলে অবশ্যই রাশিয়ার রুশ ভাষা থাকবে। ফ্রান্স পার্ট, তাহলে ফ্রেঞ্চ থাকবে। তারপর তোমার চীন হচ্ছে নিরাপত্তা পরিষদের পার্ট, তাহলে অবশ্যই মান্দারিন থাকবে। আর দুটো এক্সট্রা কি আছে, আরবি আর স্প্যানিশ, ঠিক আছে। এরপরে দেখো আমাদের নিরাপত্তা পরিষদের ওই সেম জিনিসই, এই যে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা তোমাদের বলেছিলাম যে এদের আসলে মতামত দেওয়ার কোনো রাইট নেই, কিছুই নেই, ওরা খালি সবার মধ্যে বসে থেকে মানুষ কি বলে এগুলো শুনে, ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন, ঠিক আছে। জাতিসংঘের আওতাধীন প্রতিষ্ঠান দুইটা ভাগে ভাগ করে, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, অঙ্গ সংগঠন আর সহযোগী সংগঠন। এখন জাতিসংঘের অঙ্গগুলা মেইনলি অঙ্গ সংগঠনের মধ্যে কারা কারা আছে, সচিবালয়, সাধারণ পরিষদ, OC পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত, অর্থনৈতিক, এগুলো অত বেশি লাগবে না, ঠিক আছে, এগুলো তোমাদেরকে বলছে ওগুলো। আচ্ছা দেখো সাধারণ পরিষদ আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি, দক্ষিণ সুদান শেষ, তারপর কবে কি অধিবেশন বসে, এখন এই যে এগুলো নিয়ে তোমাদের আলোচনা করা হয়ে গেছে, স্লাইডগুলো রিপিট হয়েছে, আসলে এগুলো নিয়ে মোটামুটি আমাদেরকে সব বলে ফেলছি। এখন আসলে হচ্ছে অর্থনৈতিক সামাজিক পরিষদ, এখান থেকে কি দেখবা, এখানে দেখবা হচ্ছে সদর দপ্তর কোথাও অবস্থিত, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত, এবং ইউরোপীয় সদর দপ্তর, কারণ ওটা যেহেতু ধরো শুধুমাত্র তো তোমার সবচেয়ে তোমার আমেরিকার মধ্যে থাকবে এরকম না, ইউকের মধ্যে আসলে কিছু থাকতে হবে, এই জন্য তোমার সুইজারল্যান্ডের জেনেভার মধ্যে হচ্ছে ইউরোপীয় সদর দপ্তর অবস্থিত। প্রশ্ন কিন্তু দুইভাবে আসতে পারে, ঠিক আছে। আবার শুধুমাত্র ধরো এটা না দেখে আরে নিউজ তো নাই, যুক্তরাষ্ট্র তো নাই, তাহলে মানে বাদ, কিন্তু না, এটা কিন্তু দুইটা সদর দপ্তর, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো এই সদস্যের মধ্যে তোমার দুইটা আছে, একটা হচ্ছে ইকোসক হচ্ছে সাধারণ পরিষদের 54 সদস্য নিয়ে গঠিত, এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। নিউ ইয়র্ক অথবা জেনেভায় অন্তত 2বার করে সম্মেলন হয়। ওকে, এখন আসলে হচ্ছে জাতিসংঘের সচিবালয় কি লাগবে, এই সচিবালয় মানে কি, সচিবালয় মানে প্রশাসনিক দায়িত্ব পালন করবে, ঠিক আছে, এইটুকু, ঠিক আছে। ওকে, দেখো জাতিসংঘের সচিবালয় কোথাও অবস্থিত, এই যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে। এছাড়া 7টা অধিদপ্তর আছে, 7টা আঞ্চলিক অধিদপ্তর আছে, তোমার জেনেভায় আছে, তারপর যে বৈরুত, আদিস আবাবা, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কটা জানলে মোটামুটি হয়ে যায়। এখন হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন সেটা বলছি, দেখো এটা কবে গঠন করা হয়, 26 জুন 1945 সালে, ঠিক আছে। এবং আঞ্চলিক কার্যালয় ভবনটার নাম হচ্ছে দ্য পিস প্যালেস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, ঠিক আছে। দ্য পিস প্যালেস হচ্ছে ওর নাম, বা শান্তি প্রাসাদ। কারণ ওরা হচ্ছে বিভিন্ন এই আদালত কি করে, আদালত হচ্ছে তোমার ন্যায় প্রতিষ্ঠা করে, শান্তি প্রতিষ্ঠা করে, তো ওরা এই ন্যায় শান্তি প্রতিষ্ঠা করে কি করে, এই জন্য নাম হচ্ছে দ্য পিস প্যালেস, ঠিক আছে।
এখন এখানে মেইনলি কি করা হয়, এখানে ধরো কোনো ব্যক্তি মামলা নেওয়া হয় না। একটু আগে আমরা যে ইন্টারন্যাশনাল কোর্ট দেখে আসলাম আইসিসি, সেখানে আমরা কি করি, সেখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানে আমরা হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হয় দেখো, সরি, ওখানে হচ্ছে আমরা ধরো একটা দেশের বিরুদ্ধে মামলা দিতে পারি, এখানে যে কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া যায়, ঠিক আছে, এবং একটা দেশের বিরুদ্ধে মামলা দিতে পারে। যেরকম ধরো এই যে যখন রোহিঙ্গা ইস্যুটা হইলো, এই যে মিয়ানমারে এত নির্মম গণহত্যা চালানো হলো, তখন কি করা হয়েছে, গাম্বিয়া যে দেশটা, গাম্বিয়া হচ্ছে তোমার ইয়ার বিরুদ্ধে, তোমার হচ্ছে মায়ানমারের বিরুদ্ধে বা মায়ানমার আর্মির বিরুদ্ধে মামলা দেয়, ঠিক আছে, তখন গাম্বিয়াদের বিরুদ্ধে মামলা দেয়। এখন এখানে আছে সেটা এই যে 11 নভেম্বর 2019 সালে আন্তর্জাতিক আদালতে, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে, আফ্রিকার দেশ গাম্বিয়া হচ্ছে মামলা দেয়। গাম্বিয়ার আইন হচ্ছে অ্যাটর্নি জেনারেল আবু বকর মারিতা সাদু, এটা নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বিভিন্ন ভর্তি পরীক্ষা আসে, বিভিন্ন জব প্রশ্ন আসছে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে ধরো এই যে ফিলিস্তিন ইস্যুতে যাচ্ছে, ফিলিস্তিন ইস্যুতে কেউ কথা বলতেছে না, বলতেছে, ঠিক আছে। এই যে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বা বড় নেতা যেটা বেনিয়ামিন নেতানিয়াহু, এই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়, ঠিক আছে, এবং এই আন্তর্জাতিক আদালত একটা ওয়ারেন্ট জারি করে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখে রাখি এখানে, এটা আমরা পরবর্তী যদিও পড়বো, ইসরায়েলের বিরুদ্ধে মামলা কারা করে, বলো কার এত সাহস আছে যে যারা ইউএসএ সাপোর্ট করতেছে তাদেরকে, তার বিরুদ্ধে গিয়ে মামলা করছে, কারা করে হচ্ছে আমার দক্ষিণ আফ্রিকা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা, এটা 3 স্টার ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে বা বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কারা মামলা করে, দক্ষিণ আফ্রিকা মামলা করে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আরো কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এর বর্তমান সভাপতির নাম কি, এই যে নওয়াব সালাম, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, নওয়াব সালাম হচ্ছে বর্তমান সভাপতির নাম, ঠিক আছে। তারপরে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, সরি এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না, ওইখানে হচ্ছে তোমার ক্রিমিনাল কোর্ট, যেহেতু ব্যক্তির বিরুদ্ধে মামলা করে, এখানে জাস্ট দেশের বিরুদ্ধে মামলা করা যায়। এটা এখানে বলেছে প্রথম মামলা কারা করেছিল, লাগবে না আমাদের এত কিছু, এখান থেকে জাস্ট দেখতে পারো সদর কোথাও অবস্থা তোমার, ওই যে বললাম না প্রত্যেকটা আদালত সব হচ্ছে তোমার নেদারল্যান্ডসের হেগ শহরে, ঠিক আছে। আচ্ছা, এখানে জাস্ট এটু জানলেই হয়ে যাচ্ছে। এখন আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটা নিয়ে মোটামুটি বলা হয়ে গেছে, এটা কোনো জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা না, এটা কিন্তু দেখবো, ওইটা কিন্তু তোমার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আইসিজে, ওইটা একটা অঙ্গ সংস্থা, বাট এটা কোনো অঙ্গ সংস্থা না, ঠিক আছে। এখানে ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে মামলা করা যায়, ওইটাতে কিন্তু ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে মামলা করা যায় না, ঠিক আছে। এটা তোমার নেদারল্যান্ডসের হেগ শহর, এটা আমরা আলোচনা করে এসেছি, ওকে। এখানে এটা কি করে, ধরো তোমার হচ্ছে কেউ আমাকে ধরো যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি কোনো দেশ মামলা করতে চাইতো, তাহলে তারা এখানে এসে মামলা করতে পারতো, ঠিক আছে। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে 2014 সালে 7 জুলাই ভারতের বিপক্ষে সমুদ্র সীমা সংক্রান্ত একটা মামলায় বাংলাদেশ জয়লাভ করে। সেটা কোথায় মামলাটা করা হয়েছিল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, ওকে। এখন দেখো পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এটা তো বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ওকে, এখন দেখো ইউরোপীয় ইউনিয়ন কি, ধরো হচ্ছে আমরা যখন সামনে পড়বো যে ধরো বাংলাদেশ যে এক্সপোর্ট করে, জামা কাপড় এক্সপোর্ট করে, একক দেশ হিসেবে সবচেয়ে বেশি জামা কাপড় বা তোমার পোশাক রপ্তানি করে হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের মধ্যে। বাট আমি যদি বলি যে একটা সংস্থার মধ্যে বা একটা ইউনিটের মধ্যে 27টা দেশ নিয়ে গঠিত ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে বাংলাদেশ সবচেয়ে বেশি তোমার পোশাক রপ্তানি করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নাম কি, পুরো নাম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, দেখবা প্রতিষ্ঠাকালীন নামটা মতো বেশি লাগবে না, জাস্ট 1957 সাল থেকে ইইসি থেকে ইউ নাম গ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, প্রতিষ্ঠাকালীন দেখলাম আমরা, সদরদপ্তর দেখবা ব্রাসেলস বা বেলজিয়ার এই সদস্য দেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ, 27টা দেশ নিয়ে গঠিত, এই যে বর্তমানে 27টা দেশ, আগে কয়টা ছিল তা লাগবে না, ঠিক আছে। সর্বশেষ দেশটা কোনটা, সর্বশেষ হচ্ছে তোমার ক্রোয়েশিয়া, ওকে, সর্বশেষ দেশ হচ্ছে তোমার ক্রোয়েশিয়া, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যে তোমার একদম রিসেন্টলি বলতে গেলে 5 বছর আগে এই ব্রিটেন ইউ ছেড়ে বের হয়ে যায়, এটাও ইম্পর্টেন্ট। সর্বশেষ ইউ ত্যাগকারী দেশ হচ্ছে ব্রিটেন 31 জানুয়ারি 2020 সালে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আর তেমন কিছু একটা লাগবে না, ওকে। এখন হচ্ছে বিভিন্ন ইউরোপিয়ান কিছু চুক্তি আছে, চুক্তিগুলো আমাদের জানতে হবে। লিসবন চুক্তি নট দ্যাট ইম্পর্টেন্ট, সেনজেন চুক্তিটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সেনজেন চুক্তি? সেনজেন চুক্তি হচ্ছে তোমার ভিসা মুক্ত চলাচল। ভিসা মুক্ত চলাচল বলতে কি, ধরো আমি ইউরোপের যে কোনো একটা কান্ট্রি মানে ভিসা আছে আমার কাছে, আমি ওই ভিসা দিয়ে ইউরোপের যে ইউরোপিয়ানের মধ্যে 27টা দেশের মধ্যে আমি ইচ্ছা মতো করে মুভ করতে পারি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেনজেন চুক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো এই সেনজেন চুক্তিটা একটু ভালো করে দেখবো আমরা। এখানে বর্তমানে ইউরোপের 29টা দেশের মধ্যে সেনজেন ভুক্ত যে ইয়াটা আছে, ওকে।
এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসে ম্যাস্ট্রিক্ট চুক্তি। ম্যাস্ট্রিক্ট চুক্তি থেকে জাস্ট এইটুকু জানবা যে এই ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়েছে ম্যাস্ট্রিক্ট চুক্তির কারণে, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো আসি হচ্ছে আমরা জিএসপি। হোয়াট ইজ জিএসপি? জিএসপি ফুল ফর্ম হচ্ছে জেনারেলাইজ স্পেশালাইজ আর কি, ঠিক আছে। এক মিনিট, জিএসপি ফুল ফর্মটা একটু দেখে নিয়ে, জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স। ওকে, জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স। এই যে এই জিএসপি জিনিসটা কি আসলে? তো জিএসপি হচ্ছে কি, যে ধরো এই যে বাংলাদেশ বিভিন্ন বিদেশের, ধরো যে আমি যে মাত্র বললাম পোশাক রপ্তানির কথা, বাণিজ্য করছে। তো এই যে বাণিজ্য করার সময় বাংলাদেশকে এক্সট্রা কোনো ভ্যাট দিতে হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশ, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, ঠিক আছে। তো বাংলাদেশ আসলে 2026 সালে এলডিসি থেকে বের হয়ে যাবে। অফিসিয়ালি হচ্ছে ধরো কাগজপত্র বাংলাদেশ 2029 সালের মধ্যে হিসাব করা আছে, বাংলাদেশ 2029 সালের মধ্যে তোমার এলডিসি থেকে বের হবে। তো এরপরে দেখা যাবে যে বাংলাদেশ কোনো একটা বাণিজ্য করার ক্ষেত্রে তাকে আসলে কিছু দিতে হবে, মানে ট্যাক্স দিতে হবে, ব্যাট দিতে হবে। তাহলে চিন্তা করো, এখনই আমাদের ব্যাট নাই, তাতে এই অবস্থা। যখন ব্যাট দেওয়া হবে তখন বাংলাদেশের কি অবস্থা, এটা না হবে তখন জিনিসপত্রের দামের কথা একবার চিন্তা করে যাচ্ছে। কিন্তু এই জিএসপি সুবিধা এবং জিএসপি সুবিধা দেয় হচ্ছে তোমার ইউএসএ, এবং জিএসপি প্লাস আমরা একটু পরে দেখবো। আচ্ছা, জিএসপি প্লাস সুবিধা কারা দেয়? ইইউ দেয়। মনে রাখবা, যখন দেখবা যে কেউ কাউকে অ্যাড করতেছে না, সে একটা পাল্টা সংগঠন বানায় ফেলে প্লাস নাম দিয়ে। সেরকম জিএসপি ছিল ইউএসএ কে টেক্কা দেওয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন আরেকটা সংগঠন বানায়, তার পাল্টা সংগঠন, তার নাম হচ্ছে জিএসপি প্লাস। এখন বাংলাদেশে আসলে জিএসপি সুবিধার আন্ডারে ছিল, কিন্তু 2013 সালে রানা প্লাজা ধস হয়। তো রানা প্লাজা ধস হওয়ার পরে কি করে ইউএসএ আসলে ওরা এই কাজটা ভালোই করে। ওরা বলে যে আমরা তোমাদের জিএসপি সুবিধা বাতিল করে দিচ্ছি। কেন? কারণ তোমরা আমাদের থেকে মানে ধরো কোনো ভ্যাট ট্যাক্স ছাড়া ইচ্ছা মতো বাণিজ্য করতেছো, প্রফিট কামাইতেছো, লাভ করতেছো, কিন্তু তোমরা কি করতেছো? এই টাকাগুলো যাচ্ছে হচ্ছে তোমার যে বড় বড় শ্রেণী যারা, তাদের পকেটের মধ্যে যাচ্ছে। তো শ্রমিক লেভেলে ওরা কিছু পাচ্ছে না, ওদের জীবনের নিরাপত্তা নেই, ওদের কোনো কিছু নিরাপত্তা নেই, বেতন বাড়ে না, কিছু হয় না। যতদিন না পর্যন্ত তোমরা তোমাদের শ্রমিকদের সেফটি বা সবকিছু ইনশিওর করছো, ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে কোনো ধরনের কোনো সুবিধা দিব না। ওই জিএসপি সুবিধা 2013 সালে যে বাদ হয়েছে, এখন পর্যন্ত জিএসপি সুবিধা চালু হয়নি, ঠিক আছে। আচ্ছা, জিএসপি প্লাস নিয়ে এই যে এলডিসি তালিকা থেকে মুক্ত হলেই ইউ দেয় জিএসপি প্লাস, ঠিক আছে। এখন যদি ধরো থেকে বের হয়ে যায়, এলডিসি থেকে বের হচ্ছে, তখন আছে জিএসপি প্লাস দিবে। যাই হোক, ওকে। দক্ষিণ এশিয়ার মধ্যে জিএসপি প্লাস সুবিধা খালি দুইটা দেশই পায়। এরা কারা? পাকিস্তান এবং শ্রীলঙ্কা, ঠিক আছে। দেয় না হচ্ছে ভারতকে, দেয় না, ভারত একটা শয়তানের জন্য, ঠিক আছে। ওকে, এটা নিয়ে বলা হয়েছে তোমাদের, বাংলাদেশ হচ্ছে কবে থেকে পাবে না। এই যে ইউরো একক মুদ্রা, ধরো ইউরোপের 27টা দেশের মধ্যে ইউরো চলে, কিন্তু এই যে দেখো তোমার ডলার একটা ইন্টারন্যাশনাল মুদ্রা। এটা খুবই টেকনিক্যাল। 1945 সালে একটা বৈঠকের মাধ্যমে ডলারকে হচ্ছে স্থাপন করেছে ইন্টারন্যাশনাল মুদ্রার মাধ্যমে। এর মাধ্যমে তুমি দেখো, তুমি চীন থেকে একটা জিনিস আনাবা, বা তুমি ধরো কি বলবো, ধরো আরব, ধরো তোমার ওখান থেকে টাকা পাঠাইছে, তোমার রিলেটিভরা থাকে কেউ আরব টারব বা বাহারানি গুলোতে, দেখবো ওরা টাকাটা তোমাকে ডলারে কনভার্ট করে পাঠাবে, তোমার ডলার থেকে টাকাটা কনভার্ট করতে হচ্ছে। কেন? কারণ হচ্ছে কি ইন্টারন্যাশনাল মুদ্রা হচ্ছে ডলার, তোমার প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে ডলার ইউজ করতে হচ্ছে। এই কাজটা কারা করছে? এই কাজটা হচ্ছে ইউএসএ টেকনিক্যালি করে ফেলছে। এর মাধ্যমে কি হয়েছে? ওদের অর্থনীতি হু হু করে বাড়তেছে, ওর অর্থনীতি এত সমৃদ্ধশালী হয়েছে এই ডলারের এই এক্সচেঞ্জটার কারণে, ঠিক আছে। এর ফলে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা দেশকে ওদের উপর নির্ভরশীল হচ্ছে। তুমি যেই দেশ থেকে যাই আমদানি করার কারণে তোমার এই এক্সচেঞ্জের মাধ্যম থাকতে হবে ডলার, ঠিক আছে। কিন্তু তুমি যদি এই ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলো 27টা দেশের মধ্যে থাকো, তখন তোমার এক্সচেঞ্জের মাধ্যমে থাকবে ইউরো। এই ইউরোতে তুমি 27টা দেশের মধ্যে কাজ করতে পারবে। যেরকম ধরো তুমি যখন ভারতে যাও, তোমার গিয়ে বাংলাদেশের টাকাটাকে ভারতের রুপিতে কনভার্ট করতে হবে, কিন্তু ওদের দেশে এটা লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যে শ্রেণী চুক্তি সবকিছুর মধ্যে এটা পড়ে। এই মূল্য জমাটা আমার কিচ্ছু লাগবে না, লাগবে হচ্ছে তোমার এটা ইম্পর্টেন্ট যে সর্বশেষ ইউরো গ্রহণ করেছে ক্রোয়েশিয়া, ঠিক আছে। ক্রোয়েশিয়া যেহেতু একদম রিসেন্ট জয়েন করেছে, ক্রোয়েশিয়া গ্রহণ করেছে, কিন্তু কখনোই ইউরো মুদ্রা গ্রহণ করেনি হচ্ছে দুইটা দেশ, একটা হচ্ছে ডেনমার্ক, একটা হচ্ছে সুইডেন। ওরা বলছে ওরা নিজেদের টাকা চালাবে, ওরা কারো মানবে না। তো ইউরো কাদের মধ্যে নেই? ডেনমার্ক এবং সুইডেনের মধ্যে নেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রিক্সটা একদম তোমার 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। ব্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ব্রিক্স একদম তোমার 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। কয়টা স্টার দিয়ে ফেলছে, যাই হোক, অনেক ইম্পর্টেন্ট ব্রিক্স। আচ্ছা, ব্রিক্সটা কেন ইম্পর্টেন্ট? কারণ 2001 সালে আমাদের জিম ও নেইল, ঠিক আছে, এই যে জিম ও নেইল 2001 সালে একটা প্রেডিকশন করে, ঠিক আছে। তার প্রেডিকশনটা ছিল এরকম যে ব্রাজিল, রাশিয়া, তারপর হচ্ছে তোমার ইন্ডিয়া, আর হচ্ছে তোমার চায়না, ঠিক আছে। চারটা দেশ ছিল, BRIC, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। এই 4টা দেশের ভবিষ্যৎ অর্থনীতি সম্পর্কে সে একটা
মানে এটা কি বলে, এটা প্রেডিকশন করে যে এরা ভবিষ্যতে অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী হবে এবং দেশকে মানে বিশ্বকে রুল করার মধ্যে এদের অর্থনৈতিক ব্যবস্থা হবে। এবং তার প্রেডিকশনটা আসলে সত্যি হয় এবং এরা মিলে, এই 4টা দেশ মিলে একটা সংস্থা গঠন করে, তারা হচ্ছে ব্রিক। পরবর্তী এটাতে অ্যাড হয়েছে দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে, নাম হয়ে যায় ব্রিক্স। সাউথ আফ্রিকার এস দিয়ে হচ্ছে তোমার ব্রিক্স নামটা হয়েছে। ব্রিক্স অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কিছু কার্যকরী প্রতিষ্ঠান মধ্যে ব্রিক্সই খুবই কাজের একটা প্রতিষ্ঠান, কাজের কাজ করে আর কি। তো এই 5টা দেশের সমস্ত মানে অর্থনৈতিক ইয়াগুলো ব্রিক্স দ্বারা পরিচালিত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা দেশ জানার জন্য বলছি, সেটা হচ্ছে আমাদের গত 2023 সালের দিকে হচ্ছে শেখ হাসিনা অনেক ট্রাই করছিল এবং মানে মোটামুটি ইউএসও চাচ্ছিল, সব দেশই চাচ্ছিল যে ঠিক আছে বাংলাদেশ ব্রিক্সের মধ্যে জয়েন করো। বাংলাদেশ যদি ব্রিক্সের মধ্যে জয়েন করতে, বুঝো যে বিশ্বের 4টা মেগা দেশ যারা অর্থনৈতিক খুবই সমৃদ্ধশালী, ওই 4টা দেশের সাথে বাংলাদেশ জয়েন করো মানে অনেক বড় কিছু, আসলে অনেক বড় কিছু। তো যদি শেখ হাসিনা এনিহাও ম্যানেজ করে ফেলতো ব্রিক্সে জয়েন করে, তাহলে আর ওই পদ্মা সেতু মেট্রো রেলের গুণগান যেরকম শুনছো সারাদিন নিঃশ্বাসের সাথে শুধু ব্রিক্সের নাম শুনতা। যদি বাংলাদেশ খুব রিসেন্টলি ব্রিক্সে জয়েন করার কথা আছে, কিন্তু আচ্ছা কেন জয়েন করতে পারেনি তখন? কারণ ভারত হচ্ছে বেরোতে চায়, ভারত বলছে যে না বাংলাদেশ ব্রিক্সে জয়েন করতে পারবে না, এই জন্য বাংলাদেশ তখন পারে নাই। তারপরে গিয়ে বাংলাদেশে গিয়ে ভারতের পা চাটে, কি বলবো আর বলো। আচ্ছা এই যে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর্জেন্টিনা ব্যতীত বাকি দেশগুলো 2024 সালের 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগদান করে। এখানে আরেকটা জিনিস অ্যাড করে রাখো, আরেকটা দেশ অ্যাড হয় নাই, সেটা হচ্ছে তোমার এই যে সৌদি আরব। আর্জেন্টিনা এবং সৌদি আরব, ঠিক আছে, সৌদি আরব, এরা দুজন হচ্ছে ব্রিক্সের মধ্যে অ্যাড হয়নি, ঠিক আছে, ওকে, সৌদি আরব অ্যাড হয়নি। আচ্ছা তারপরে ব্রিক্স থেকে যা জানতে হবে আমাদের, সেটা হচ্ছে ব্রিক্স নাম পরিবর্তন করে, মানে আগে ছিল ব্রিক, ওই যে আগে তো সাউথ আফ্রিকা ছিল না, পরে সাউথ আফ্রিকা আসলে 2010 থেকে ব্রিক্স নামে চালু করে। ব্রিক্সের কোনো সদস্য নেই। ব্রিক্সের ব্যাংক আছে একটা, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রিক্সের ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা কয়টা? 9টা, ঠিক আছে, ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 9টা, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সর্বশেষ, এই যে প্রত্যেকটা সংস্থা যখন পড়বো অবশ্যই এটা পড়বা ওর সর্বশেষ সম্মেলনটা কবে, সদর দপ্তরটা লাগবে, কোনো স্পেশাল কোনো অবদান থাকলে সেটা অবশ্যই পড়তে হবে, এবং সর্বশেষ সম্মেলন কবে এবং কোথায় হয়েছে। এই যে সর্বশেষ 16তম সম্মেলনটা কোথায় হয়েছে, তোমার রাশিয়ার কাজানায় হয়েছে, এবং পরবর্তী 17তম যে ব্রিক্স সম্মেলনটা 2024 সালে হয়েছে, 16তমটা। 17তম যে সম্মেলনটা হবে সেটা কোথায় হবে? ব্রাজিলে হবে। দেখো ব্রাজিল আমরা 2টা পাইছি, একটা হচ্ছে কপ সম্মেলন, একটা হচ্ছে তোমার ব্রিক্সের সম্মেলন, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ওপেক। ওপেক কি? ওপেক হচ্ছে তোমার এই যে বিশ্বের যেসব দেশগুলো খুব বেশি তেল মানে উৎপন্ন করে, এই যে নিজস্ব একটা সংস্থা হচ্ছে ওপেক সংস্থা, ঠিক আছে। তো ওপেকটা মেইনলি আমরা গত ক্লাসে বলেছিলাম যে ভেনিজুয়েলা হচ্ছে সবচেয়ে বেশি তেল উৎপাদন করে। তো ভেনিজুয়েলা কি করে, ওরা ডিসাইড করে যে ঠিক আছে আমি যদি তেল উৎপাদন করছি, তাহলে আরো যে তেল উৎপাদনকারী দেশগুলো আছে, মিডল ইস্টের কান্ট্রিগুলো, এদেরকে নিয়ে আমি একটা সংস্থা গঠন করে ফেলি, তাহলে আমরা সবাই মিলে যদি তেল উৎপন্ন করছে আমাদের ব্যবসাটা ভালো হবে, অর্থনীতিটা ভালো হবে। এই জন্য দেখো তোমার অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ একটা গঠন করা হয়, ঠিক আছে। এখানে তুমি দেখো রপ্তানিকারক 5টা দেশ, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলার মধ্যে একটা চুক্তি হয়। আমাদের কিছু লাগবে, আমাদের লাগছে বর্তমানে ওপেকের সদস্য সংখ্যা কয়টা? 12টা, ঠিক আছে। কারণ হচ্ছে সর্বশেষ 2024 সালে, একদম গত বছরই 2024 সালে অ্যাঙ্গোলা হচ্ছে এই সদস্যপদটা প্রত্যাহার করে নেয়, তাহলে 2024 সালে অ্যাঙ্গোলা বের হয়ে যাওয়ার কারণে এখন বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 12টা, ঠিক আছে। উদ্যোক্তা দেশ হচ্ছে ভেনিজুয়েলা, এটা বলে ভেনিজুয়েলা সবচেয়ে বেশি তেল মজুতকারী শীর্ষ দেশ, ওকে। হচ্ছে ওপেক প্লাস, যেটা তোমাকে বলতেছিলাম যে ধরো কেউ কাউকে কোনো কিছু নেয় না, যে খেলায় নেয় নাই, তো এই জন্য কি করছে সে তার একটা পাল্টা আরো মজাদার খেলা তৈরি করে ফেলেছে। এই জন্য ওই সময় জিএসপি থেকে জিএসপি প্লাস, এখন থেকে ওপেক প্লাস। এটা দেখো ওপেক ভুক্ত দেশ নয়, কিন্তু অপরিশোধিত তেল রপ্তানি করে সেটা দেশ মিলে একটা জোট গঠন করে, হচ্ছে ওপেক প্লাস। 2016 সালে, কত সালে? 2016 সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে প্রতিষ্ঠিত হয়, ওকে। এই সদস্য দেশ হচ্ছে 11টা। 2017 সাল থেকে ওপেক প্লাস, 2017 সাল থেকে ওপেক প্লাস তেলের বাজারে সরবরাহ ঠিক করার জন্য পদক্ষেপ গ্রহণ শুরু করে। এখন জিএসএফ অত বেশি ইম্পর্টেন্ট না, জিএসএফটা তো সে লাগবে না। এখন হচ্ছে আমরা গ্রুপ অফ 7, G7, এটা খুবই গুরুত্বপূর্ণ। G7 নাম দেখে বলছে সদস্য সংখ্যা হচ্ছে 7টা, ঠিক আছে। এখন হচ্ছে এইটা একটু দেখবা যে G7 থেকে, যে আমার গত কাছে বলছেন যে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করার জন্য রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে, কি থেকে? এই যে G7 থেকে, কারণ এটার নাম ছিল আগে G8, এর মধ্যে ছিল হচ্ছে রাশিয়া। দেখো G7 মধ্যে কারা কারা আছে? যুক্তরাষ্ট্র, একদম মানে কি বলবো সিংহ হচ্ছে দেশগুলা, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ফ্রান্স, ইটালি, কানাডা, একদম বড় বড় রাষ্ট্রগুলো ছিল। এর মধ্যে রাশিয়া ছিল। কিন্তু রাশিয়া যখন ক্রিমিয়া উপদ্বীপ দখল করে তখন কি করা হয়? তখন মানে ইউক্রেনের উপর হামলা করে, তখন ওরে এই G8 থেকে লাথি মেরে বের করে দিয়ে দেওয়া হয় এবং নাম হয়ে যায় G7। এই যে কই গেল, 2014 সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়াকে G8 থেকে বের করে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা G7 একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান,
কারণ জাপানের অর্থনৈতিক ব্যবস্থা আসলে আচ্ছা। তারপর দেখো যে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড বা B3W, এই B3W আন্ডারে এটা হচ্ছে মিলে জাপানি G7 নেতৃবৃন্দ মিলে এটা ডিসাইড করে। তো মিলে জাপান এই B3W বা যে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড এর আন্ডারে হচ্ছে জাপান বিভিন্ন দেশকে তোমার লোন টোন দেয়, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। যেরকম ধরো আমাদের মাতার বাড়ি যে সমুদ্র বন্দর, আমাদের মাতার বাড়ি সমুদ্র বন্দর হচ্ছে এই B3W আন্ডারে চলছে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে যেটা লাগবে যে সর্বশেষ সম্মেলনটা এই ডেটও দেখবা, সর্বশেষ সম্মেলন কবে হয় তোমার হচ্ছে 2024 সালে 13 থেকে 15, যেহেতু গত বছর হয়েছে তো দেখবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো গ্রুপ অফ 77, নাম 77 কিন্তু সদস্য সংখ্যা কত দেখো তো হচ্ছে 134টা। এখান থেকে আমাদের কি জানা লাগবে? এখানে জানা লাগবে হচ্ছে তোমার এই যে এটা কি গঠন করে, এরা দুটা পরিচয় গঠন করে, UNCTAD এবং ইকোসক উপদেষ্টা করে। এই যে বাংলাদেশের G77 এর চেয়ারম্যান ছিল 1982 থেকে 83 সালে, বাংলাদেশ যেহেতু ছিল ওগুলো এটা ইম্পর্টেন্ট। এখন চলে এসেছে আমরা D8 এ, ঠিক আছে। এখন আমরা চলে এসেছে D8 এ, দেখো সরি আমরা D8 পরে বলবো, আগে আমরা দেখি G20 নাম 20 কিন্তু সদস্য সংখ্যা দেখো কয়টা, সদস্য সংখ্যা হচ্ছে 21টা। এখন এদিকে এই দেখো সদস্য সংখ্যা 21টার মধ্যে দুইটা হচ্ছে তোমার সংস্থা এবং একটা 19 হচ্ছে দেশ। এখন দুইটা সংস্থার মধ্যে একটা তোমার ইউরোপিয়ান ইউনিয়ন, একটা তোমার হচ্ছে আফ্রিকান ইউনিয়ন, এটা এই জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং সর্বশেষটা কবে 2024 সালে হয় ব্রাজিলে, ওই ব্রাজিল 18 থেকে 19 নভেম্বর 2024 সালে, ঠিক আছে। এই দুটো সংস্থা হচ্ছে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, ওকে। এই দুটো একটু ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের D8 দেখো D8 এর বর্তমান সদস্য, D8 যেহেতু নাম হচ্ছে D8, কেন আমরা D8 ভালো করে পড়তেছি, কারণ 2025 সালে এর সভাপতি হবে বাংলাদেশ, এই জন্য D8টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। D8 এর বর্তমান মহাসচিবের নাম, D8 এর উদ্যোক্তা মানে তুর্কি হচ্ছে D8 এর গঠনের হয় ডেভেলপিং কান্ট্রিজ 8 মানে 8টা উন্নয়নশীল দেশ এরা মিলে ডেভেলপিং কান্ট্রি গঠন করে। তো সদস্য রাষ্ট্রগুলো আমাদের লাগবে না, উদ্যোগ গ্রহণ করে তুর্কিটা দেখবা। আর বর্তমান মহাসচিবটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই ইম্পর্টেন্ট যে 2025 সালে এই D8 এর সভাপতিত্ব কে করবে? বাংলাদেশ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন এসেছে আমরা ইকোওয়াস অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট পশ্চিম আফ্রিকা এটা দেখবা, আর কিছু লাগবে না এখান থেকে, ঠিক আছে। তারপরে আমরা ইকোটা অত বেশি লাগবে না, ইকোর সদর দপ্তর দেখতে পারো, এটা দেখলে হবে, আর কিছু লাগবে না এখান থেকে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে USMCA থেকে জাস্ট এইটুক লাগবে, সেটা হচ্ছে 1994 সালে নাফটা, দ্য নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এই নাফটা গঠন করা হয়। এই নাফটারই পরবর্তী নেম চেঞ্জ করে কি দেওয়া হয় তোমার এই USMCA, ঠিক আছে। কবে? এই যে দেখো যেটা 1 জুলাই 2020 থেকে কার্যকর হয়, ওকে। 15টা লাগবে, অত বেশি লাগবে না, এত ইম্পর্টেন্ট এখান থেকে কিচ্ছু তোমার লাগছে না। দেখো আমরা IJO এবং IJSC ইম্পর্টেন্ট কেন? I হচ্ছে ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন আর IJS হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। এটা ইম্পর্টেন্ট কারণ এটা দুটো সদর হচ্ছে তোমার ঢাকার ফার্ম গেটে, ঠিক আছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। আর আমি পরে যাই, ওকে। ইডি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা সদর তোমার ফিলিপাইনের ম্যানিলাতে, কিন্তু ইডির একটা বাংলাদেশি ব্রাঞ্চ আছে বিডি, ঠিক আছে, ওইটা সদর তোমার গাজীপুরে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, গাজীপুরে, ওকে। এরপরে দেখো আমার RECP টা খুবই গুরুত্বপূর্ণ, কেন? কারণ 2025 সালে বাংলাদেশ যোগদান যাচ্ছে, বাংলাদেশ এখনো যোগদান করে নাই, করবে আর কি এই বছরই, এই জন্য RECP টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। RECP ফুল ফর্ম কি? রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, ওকে। এই স্বাক্ষরকারী দেশ হচ্ছে 15টা, চুক্তির উদ্যোক্তা দেশ হচ্ছে চীন, এগুলো একটু লাগবে, ওকে, ঠিক আছে, ওকে। এখন দেখো ব্রেটন উডস থেকে জাস্ট ব্রেটন উডসটা কেন আমরা পড়ছি, ব্রেটন উডসটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এই ব্রেটন উডস সম্মেলন হয় একটা 1994 সালে, 44 সালে, আমাদের এত কিছু লাগবে, আমাদের লাগবে হচ্ছে এই সম্মেলনে বিশ্ব ব্যাংক, IBRD এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল তোমার হচ্ছে এই যে IMF, এই IMF-টা হচ্ছে গঠন করা হয়, ঠিক আছে, IMF এবং এইটুকি, ওকে। বিশ্ব ব্যাংক এবং IMF যাত্রা শুরু হয় এটা। এখন দেখো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে অনেক তথ্য আছে, আমাদের এত কিছু লাগবে না, আমাদের লাগবে হচ্ছে একদম বেসিক কিছু, ঠিক আছে। যেরকম দেখো বিশ্ব ব্যাংকের বর্তমান যে প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি বিশ্ব ব্যাংকে ওদের নিয়ম হচ্ছে যে ওদের প্রেসিডেন্ট হতে হবে এমন যার কাছে আমেরিকার নাগরিকত্ব আছে। এখন হচ্ছে অজয় বাঙ্গা হচ্ছে একজন ইন্ডিয়ান, ঠিক আছে, কিন্তু একদম 3 স্টার ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অজয় বাঙ্গার ইনফরমেশনটা, ঠিক আছে। সে একজন ইন্ডিয়ান, কিন্তু তার কাছে হচ্ছে US এর নাগরিকত্ব আছে, এই জন্য তাকে হচ্ছে কি দিয়েছে, তাকে হচ্ছে ওকে বলছে ঠিক আছে তুমি হও, সমস্যা নেই, ওকে। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকে কবে থেকে কাজ করা শুরু, এত বেশি লাগবে না, বর্তমান সদস্য সংখ্যাটা দেখবা, বর্তমান সদস্য তোমার হচ্ছে 189, ওকে। সদর দপ্তর কোথাও অবস্থিত? তোমার ওয়াশিংটন DC-তে, এইটুকু এখান থেকে, আর অত বেশি কিছু লাগবে না। বিশ্ব ব্যাংক 2021 সাল থেকে সিদ্ধান্ত নেয় ডুইং বিজনেস রিপোর্ট, এটা দেখবা, ওকে, ঠিক আছে। আচ্ছা,
এরপর দেখো আইএমএফ সম্পর্কে আমাদের কি জানা লাগবে, সেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ আইএমএফ থেকে লোন নেয় 470 কোটি ডলারের লোন নেয়, যেটা সে 7টা কিস্তিতে প্রদান করবে এবং প্রথম কিস্তি 2023 সালে ফেব্রুয়ারিতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে অত বেশি কিছু লাগবে না। ঠিক আছে, বর্তমান মহাসচিব দেখবা ক্রিস্টিয়ানা জর্জিয়েতা, এটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখবা। ঠিক আছে, ওকে। এরপর দেখো তোমার এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এখন দেখো তোমার ওয়ার্ল্ড ব্যাংকের যেরকম তোমার নিয়ম হচ্ছে ওদের প্রেসিডেন্ট বা ওদের মহাসচিব একজন ইউএসএ নাগরিকত্বওয়ালা লোক হতে হবে, এডিবির নিয়ম হচ্ছে ওদের যে মহাসচিব থাকবে সে হচ্ছে একজন জাপানের নাগরিকত্বওয়ালা লোক থাকতে হবে। যেরকম দেখো এই যে এশিয়া উন্নয়নে প্রেসিডেন্ট নির্বাচন হয় সবসময় জাপান থেকে। ঠিক আছে, প্রথম প্রেসিডেন্ট আমাদের জন্য লাগবে না, বর্তমান প্রেসিডেন্ট ইম্পর্টেন্ট। বর্তমানে তোমার হচ্ছে মাসাতগু আসাকাওয়া। ঠিক আছে, জাপানের, সে হচ্ছে 2020 সাল থেকে নির্বাচিত হয়েছে, এখন পর্যন্ত আছে। বাংলাদেশ সদস্য পদ লাভ করে, এই জন্য এটা আরো ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলাদেশ সদস্য পদ লাভ করে, এটা তো ইম্পর্টেন্টই। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ সদস্য এটা দেখবা, ইসরায়েলকে সর্বশেষ সদস্য দেওয়া হয় 2024 সালের 27 সেপ্টেম্বর। এটুকুই সদস্যটা অবশ্যই দেখবো মানিলা, ফিলিপাইনে ম্যানিলায়। আচ্ছা, এরপর দেখো গাট টু ডাব্লিউটিও কবে পরিণত হয়, এটা দেখলেই হবে। 1995 সালে 1 জানুয়ারি পরিণত হয়, এইটুকু তোমার জন্য ইম্পর্টেন্ট। বর্তমান সদস্য এটা দেখবা এবং বর্তমান মহাপরিচালকের নাম, কে নাইজেরিয়া থেকে তোমার ন্যাগোজি ওকানজো ইয়েলা। ঠিক আছে, এরপর দেখো ইসলামী ডেভেলপমেন্ট আইএসডিবিটা নট দ্যাট ইম্পর্টেন্ট। বর্তমান সদস্য নাম্বারটা দেখবা, বর্তমান মহাপ্রেসিডেন্ট সৌদি আরব থেকে তোমার এই যে ডক্টর মোহাম্মদ সুলাইমান আল জাসের, এটা দেখবা। ঠিক আছে, তবে বাংলাদেশ কবে থেকে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ কবে থেকে পার্টিসিপেট করে, 1974 সালে 12 আগস্ট থেকে বাংলাদেশের মধ্যে পার্টিসিপেট করে। বাংলাদেশের কার্যক্রম 1983 সাল থেকে শুরু হয়। ঠিক আছে, ওকে। এখন থেকে এনডিবি মাসে আমরা দেখে আসি ব্রিক্স থেকে একটা ব্যাংক গঠন করে জানা হচ্ছে এনডিবি। ওকে, এই এনডিবিটা প্রতিষ্ঠা দেখবা 2014 সালে তোমার 15 জেলার প্রতিষ্ঠা করা হয়। সদর দপ্তরটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনডিবির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে তোমার ব্রাজিল থেকে দিলমা রুসেফ। ঠিক আছে, এইটুকু এখান থেকে দেখলেই হবে। ওকে, এখন দেখো AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এত বেশি ইম্পর্টেন্ট না। ব্যাংকটার বর্তমান প্রেসিডেন্টের নাম একটু দেখবা, জিন লুকে, এবং বাংলাদেশ তো 2016 সাল থেকে এই ব্যাংকে সদস্যপদ লাভ করছে আর কি। ঠিক আছে, এইটুকু কিছু ইম্পর্টেন্ট তোমার জন্য। ওকে, এখান থেকে আর কিচ্ছু লাগছে না। আমাদের আজকের ক্লাস একদম লাস্ট পড়া ইসিবি, ইউরোপিয়ান অঞ্চলের একটা কেন্দ্রীয় ব্যাংক, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আমার ইসিবি থেকে জাস্ট এইটুকু জানা লাগবে। ওই যে ইউরো যে পড়ছিলাম যে তোমার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ইউরো মুদ্রাটা চলো, ওইটা নিয়েই এই যে ইউভুক্ত গ্রহণ করে নেই 7টা দেশ, যার মধ্যে 2টা দেশের নাম আমরা জানি, ডেনমার্ক এবং সুইজারল্যান্ড। ওকে, সর্বশেষ গ্রহণ করেছে আমার ক্রোয়েশিয়া, ডেনমার্ক এবং সুইডেন। ওকে, সদস্য দেখবা ফ্রাঙ্কফুর্ট এবং জার্মানি। ঠিক আছে, একক মুদ্রা হিসেবে ইউরো চালু হয় 1999 থেকে। জাস্ট এইটুকুই শেষ আমাদের আজকের ক্লাস, এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ তোমার সাথে একদম নেক্সট ক্লাসে খুব মজাদার একটা টপিক নিয়ে দেখা হচ্ছে। সবাই তাদের মধ্যে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।